বাথরুমের দরজা খুলে টর্চ জেলে এধার ওধার দেখে নিলাম। কোণের দিকে আলো পড়তেই চিৎকার করে উঠলাম। একেবারে দেয়াল ঘেঁষে একটি নরকঙ্কাল। ছায়া হয় নেমে শিরা অশরীর শ্বাস দেয় পিছুটা জানালায় বাড়িয়ে দুহাত বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানার কুয়াশা মেখে না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে আমি পৌলমী চলে এসেছি আরও একবার আপনাদের গল্প শোনাতে। শ্রোতা বন্ধুরা, আজও কিন্তু আমি একটা পুরনো গল্প নিয়ে এসেছি আপনাদের জন্য। গল্পের নাম রাতের প্রহরী, আর গল্পের লেখক শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়। শুনতে থাকুন লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে রাতের প্রহরী। এই কাহিনী আমার অমিয়া মাসির কাছে শোনা, তবে অমিয়া মাসি হলফ করে বলেছেন এই কাহিনীতে একটুও ভেজাল নেই, প্রতিটি বর্ণ সত্য। তার জবানিতেই বলি। জানো, শরীরটা বেশ কয়েক বছর আগে খুব খারাপ হয়ে পড়েছিল। যা খাই কিচ্ছু হজম হয় না, পেটে অসহ্য ব্যথা, চোখে অন্ধকার দেখি। ডাক্তারবাবু বললেন, বুঝলাম। দেখুন, আপনি যদি সুস্থ হতে চান তবে আপনাকে কলকাতা ছাড়তে হবে। এ শহর হচ্ছে ব্যাধির ডিপো, এখানে থাকলে শরীর সারবে না। ঠিক হলো, কোনো স্বাস্থ্যকর জায়গায় গিয়ে ওনারা মাস দুয়েক কাটিয়ে আসবেন। ঘাটশিলা, মধুপুর, গিরিডি, দেহগড় কোনো জায়গায় আর মেশোর পছন্দ নয়। মেশো অর্থাৎ অমিয়া মাসির বর স্বভাবতই একটু খুঁতখুঁতে প্রকৃতির মানুষ। উনি বললেন, ওসব বড় ফাঁকা জায়গা, একদম নিরাপদ নয়। তাহলে কোথায় যাব? আমার মতে সব দিক থেকে সুবিধাজনক লখনৌ। সব দিক বিবেচনা করে ঠিক হলো লখনৌ। সেখানে অমিয়া মাসির দাদা শ্বশুরের এক বাড়ি ছিল, উনি বহু শখ করে তৈরি করেছিলেন। যখন লখনৌতে উনি চাকরি করতেন, সে বাড়ি যে সেই সময় কি অবস্থায় পড়েছিল তাও মাসি মেশোদের জানা ছিল না। যাকগে, সেখানেই যাওয়া হলো। চারবাগ, আমিনাবাদ জিজ্ঞাসা করে করে বাড়ির পাত্তা মিলল। চক থেকে বেশ দূরে, আশেপাশে মুসলমানদের বস্তি, ছাগল মুরগির পাল ঘুরছে। মাসির মতে একতলা বাড়ি, যতটা জরাজীর্ণ হবে ভেবেছিলাম অবস্থা ততটা খারাপ নয়। আগেকার দিনের খুব মজবুত মশলার গাঁথনি। যখন বাড়ির মধ্যে ঢুকলাম তখন বিকেল, রোদ ঝলমল করছে। দুটো ঘর, বাথরুম, এক ফালি রান্নাঘর। বাইরে বের হয়ে হোটেলে খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপর এদিক ওদিক ঘুরে যখন বাড়িতে ফিরলাম তখন প্রায় 8টা। তালা খুলতে গিয়েই দাঁড়িয়ে পড়লাম। সালাম সাহেব। মুখ ফিরিয়ে দেখলাম দরজার বাইরে একজন, পরনে কালো কুর্তা আর পাজামা, মাথায় কালো টুপি বাঁকা করে বসানো। তোমার মেশো জিজ্ঞাসা করলেন, কন? আপকা গুলাম হুজুর। বাতি জেলে লোকটাকে ভিতরে ডাকা হলো। আন্দার আ যাও। দীর্ঘ চেহারা, কোটরগত দুটি চোখ, কিন্তু নিষ্প্রভ নয়, জলজল করছে। মুখের কোথাও যেন মাংস নেই।
বোঝা গেল অর্ধাহারে এমন চেহারা হয়েছে। তোমার মেশো জিজ্ঞাসা করলেন, কি চাই? আপনারা নতুন এসেছেন, কিছুদিন কি থাকবেন এখানে? সেরকমই ইচ্ছা আছে। এ আমার দাদুর বাড়ি, বহুদিন আসা হয়নি। লোকটা নিচু হয়ে কুর্নিশ করে বলল, নিশ্চয় থাকবেন সাহেব, আলবাত থাকবেন। যে কদিন থাকবেন এ গুলাম আপনাদের পাহারা দিবে। হাজার হোক আপনাদের পক্ষে বিদেশ বিভূঁই। আমরা ভাবলাম ভালোই হলো, একটা পাহারাদার থাকলে আমরাও নিশ্চিন্ত। বিদেশে যখন এসেছি চুপচাপ বাড়িতে তো আর বসে থাকবো না, ঘুরে ঘুরে বেড়াবো। যাই হোক, উনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? জি, বান্দার নাম আব্দুল রিজভী। তোমাকে কেউ চেনে এখানে? এই কথাটা বলতেই লোকটার দুটো চোখ টপ করে জ্বলে উঠল। লোকটা বলল, দেখবেন হুজুর, এই দেখুন। এই বলে আধ ময়লা কুর্তার মধ্যে থেকে আব্দুল প্রায় শতচ্ছিন্ন গোটা কয়েক কাগজ বের করলো। কাগজগুলো কেমন হলদে হয়ে গেছে। গোটা তিনেক অভিজ্ঞানপত্র, বড় বড় লোকের লেখা, যেমন ফৈজাবাদের জমিদার, অযোধ্যার নবাবের ভাইপো, গুন্ডার রহিম, সবাই লিখেছে। আব্দুল রিজভীর মতন বিশ্বাসী, কর্তব্যপরায়ণ, সৎ লোক দুর্লভ। সেই দেখে তোমার মেশো বললেন, ঠিক আছে, তোমাকে রাখবো। তা কত দিতে হবে বলো? আমি একলা মানুষ খোদাবন্দ, যা দেবেন তাতেই রাজি। আব্দুল রয়ে গেল। দিন তিনেক খুব ভালোভাবে কাটল। বেরিয়ে যখনই ফিরতাম দেখতাম সদর দরজার পাশে আব্দুল খাড়া হয়ে দাঁড়িয়ে, সজাগ প্রহরী। আমাদের দেখলে কপালে হাত ঠুকে সেলাম করত। মাঝরাতে ঘুম ভেঙে গেলে শুনতে পেতাম খটখট জুতোর শব্দ। বাইরে আব্দুল পাহারা দিচ্ছে। কিন্তু 3 দিন পর রাত্রে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি, হঠাৎ মনে হলো, এ কি, খাটটা নড়ে উঠলো মনে হলো। ভূমিকম্প হলো নাকি? এ বাড়িতে তো আবার ইলেকট্রিসিটিও নেই, এদিকে আবার হ্যারিকেনটাও এনার জন্য নিভিয়ে দিতে হয়। কি যে করি, টর্চটা কোথায় রাখলাম? এই তো পেয়েছি। তাড়াতাড়ি টর্চ জ্বালালাম। দেখলাম তোমার মেশোর খাট ঠিক জায়গাতেই রয়েছে, কিন্তু আমার খাটটা হাত 10 সরে এসেছে। ভাবলাম, এ কি, আমার খাটটা এত দূর সরে এসেছে কি করে? ভূমিকম্পে তো এমন হওয়ার কথা নয়। শুনছো? শুনছো? এ কি, আমার গলা দিয়ে স্বর বের হচ্ছে না কেন? শুনছো? কি গো, কি গো, কি গো, ওঠো না একবার, দেখো কি হয়েছে। শুনছো? কি হলো? এ কি, তোমার খাটটা তো দূরে সরে গেল কি করে? তাই তো ভাবছি, মনে হলো কে যেন আমার খাটটা সরিয়ে নিয়ে এলো। তাই তো তখন থেকে তোমাকে এত ডাকার চেষ্টা করছি, তুমি নাক ডেকে ঘুমিয়েই যাচ্ছ। একই গলা থেকে স্বর বের হচ্ছিল না, তার মধ্যে নেমে যে তোমার কাছে হেঁটে যাব সেটাও পারছিলাম না। পা দুটো যেন ভীষণ ভারী হয়ে গেছিল। তোমার মেশো ভ্রু কুঁচকে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? আসলে তোমার রোগ তো একটা নয়, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলো। ঘুমোতে ঘুমোতে শিবপুরের বাড়িতে তো একবার বারান্দা পর্যন্ত হেঁটে চলে গিয়েছিলে, মনে আছে? সেই রকমই খাটটা ধরেই হয়তো হাঁটতে শুরু করেছো। ধ্যাত, বলছি পা দুটো এত ভারী হয়েছিল যে তোমাকে ডাকতেই যেতে পারছিলাম না। নিজে নাক ডেকে ঘুমোচ্ছিলে, আমায় আবার। দাঁড়াও, খাটটা ঠিক জায়গায় সরিয়ে দিই। এই বলে তোমার মেশো খাট থেকে নামবার সঙ্গে সঙ্গেই আশ্চর্য কাণ্ড ঘটল। আমি আমার খাটের ওপর বসে সরসর করে খাটটা সরে পুরনো জায়গায় চলে গেল। ভয়ে হাত কেঁপে টর্চটা নিভে গিয়েছিল।
অন্ধকারে শুধু আমার আর্তকণ্ঠ শোনা গেল। তোমার মেশো উঠে হ্যারিকেন জ্বালালো। তারপর সারাটা রাত দুজনে চুপচাপ বসে। একবার তোমার মেশো দরজা খুলে বাইরে গিয়ে ডাকলো, আব্দুল, আব্দুল! জি হুজুর। উত্তর দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই আব্দুল এসে সামনে হাজির হলো। ফরমাইয়ে সাহেব। তুমি এত তাড়াতাড়ি এলে কি করে? মনে তো হলো অনেক দূর থেকে আমার ডাকের পর সারাটা এলো তোমার। वो दौड़ के आया साहब, फरमाइए। ইয়ে না, মানে কিছু না। তুমি জেগে আছো কি না দেখছিলাম। তোমার মেশো আব্দুলকে কিছুই বলতে পারলেন না। আসলে ব্যাপারটা এমন অলৌকিক, অবিশ্বাস্য যে কাউকে বলাও যায় না। যাকে বলবো সে ভাববে আমাদের মাথায় দোষ আছে, তাই চুপচাপ রইলাম। আমাদের দুজনের কেউই তো ভূতে বিশ্বাস করতাম না। চিরকাল দুজনে শহরেই মানুষ, ভূতের কথা গল্পে পড়েছি, কিন্তু এমন অভিজ্ঞতা কখনো হয়নি। রাতের ব্যাপারটা আমাদের দুজনকে রীতিমতো ভাবিয়ে তুলল। কি গো, আব্দুলকে বললে ব্যাপারটা? না, কি যে বলবো, আমি নিজেই তো হতবাক হয়ে যাচ্ছি। আর ওকে এসব বললে ও হয়তো ভাবতে পারে যে আমাদের মানসিক বিকার আছে। আর তাছাড়া কি? আর কি হলো বলবে তো? ওকে ডাকার সাথে সাথেই ও এলো। হ্যাঁ, ও তো সজাগই থাকে। যাক, ও যখন জেগেই থাকে তখন অন্তত আমরা একা তো নই। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই। আসলে আমি তো প্রথমে ভেবেছিলাম খাটটা তুমি সরিয়েছ, কিন্তু চোখের সামনে আবার খাটটা সরে এলো যখন, তখন নিজের চোখেই তো বিশ্বাস করতে পারছি না। কি যে করি। বলছে কি, চলো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চলে যাই কলকাতায়। আমার কিন্তু একদম ব্যাপারটা ভালো লাগছে না, খুব ভয় করছে। দেখি আর কটা দিন, যদি আবার এরকম কিছু হয় তাহলে তো ফিরে যেতেই হবে। তার মানে যদি প্রাণটা নিয়েই না ফিরতে পারি তাহলে? তুমি একটু বেশিই নেতিবাচক ভাবছো। এতটাও কিছু হবে না। তুমি বরং শুয়ে পড়ো, আমি তোমার পাশে বসে আছি জেগে। আমাকে ঘুমোতে বলে তোমার মেশো সারা রাত জেগে আমায় পাহারা দিয়েছে। আসলে আব্দুলের ব্যাপারটাও ওনাকে একটু ভাবাচ্ছিল। যাই হোক, তারপরের দিন 15 নির্বিবাদে কাটল, কোনো উপদ্রব নয়। এক সময় আমার নিজেরই মনে হলো সব ব্যাপারটাই হয়তো মনের ভুল। সিনেমা দেখে ফিরতে সেদিন একটু রাত হয়েছিল। খাওয়া দাওয়া সেরে শুতে প্রায় 12টা হলো। শীত পড়তে শুরু হয়েছে। লখনৌতে শীতের প্রকোপ একটু বেশি। সব জানলাগুলো সন্ধ্যা থেকেই বন্ধ করে দিয়েছিলাম। হঠাৎ মাঝরাতে খটখট করে সব জানলাগুলো খুলে গেল। কনকনে ঠান্ডা হাওয়ার ঝলক হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। বন্ধ করার দোষ হলে একটা জানলা খুলে যাওয়া সম্ভব, কিন্তু এভাবে একসঙ্গে শোয়ার ঘরের 4টে জানলা খুলে যায় কি করে? তোমার মেশো খাটের ওপর উঠে বসে আমাকে ধমক। উফ, আরে সব কটা জানলা খুলে গেছে দেখছি। কি গো, শুনছো? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে দেখো। তুমি জানলাগুলোও কি ভালো করে বন্ধ করতে পারো না? তখন বেরোবার আগে পই পই করে বললাম জানলাগুলো ভালো করে বন্ধ করে দিতে। এত ঠান্ডা এখানে, বন্ধ করি এখন সব জানলাগুলো এক এক করে। মাঝ রাতে আচ্ছা ঝামেলা, একটু ঘুমোতেও পারবো না শান্তি করে। তোমার যদি অসুবিধেই হচ্ছিল জানলাগুলো বন্ধ করার সময়, তো তখনই আমাকে বলতে পারতে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, আমি তো প্রতিটা জানলাই ঠিক করে বন্ধ করেছিলাম, আর শেষের ছিটকেনিগুলো ঠিকভাবে লেগেছে কিনা সেটাও চেক করে নিয়েছিলাম। এই তো চেকের নমুনা। যাক, সবগুলো বন্ধ করে দিয়েছি ভালো করে। এখন আর তোমার মেশো উঠে সব জানলাগুলো টেনে বন্ধ করে দিল। মিনিট 5 হয়েছে কি হয়নি,
তোমার মেশো এসে খাটে শোয়া মাত্র আবার খটখট করে জানলাগুলো খুলে গেল। এ কি, এভাবে জানলাগুলো খুলে যাচ্ছে কি করে? আমি তো টাইট করে সব আটকে দিয়েছিলাম। দেখেছো, আমি তোমাকে বললাম না, আমিও যথেষ্ট ভালো করে জানলাগুলো বন্ধ করেছিলাম। চলো চলো, আমিও হাত লাগাই। তুমি এদিকের জানলাগুলো বন্ধ করো, আমি ওদিকের জানলাগুলো বন্ধ করছি। বার দিনে কিরকম হবার পর দুজনেই একটু ভয় পেয়ে গেলাম। ভাবলাম দরকার নেই বাপু শরীর সারিয়ে এই ভুতুরে বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো। এই কথাটা হঠাৎ আমার মনে হতে বললাম, বলছি কি, আব্দুলকে একবার ডাকলে হয় না? আব্দুল? আব্দুল কি করবে? না মানে, আমরা যখন ঠিকমতো জানলাগুলো বন্ধ করতে পারছি না, তখন ওকে দিয়ে একবার চেষ্টা করালে হয় না? সেটা অবশ্য মন্দ বলনি। দাঁড়াও, দরজাটা খুলে ডাকছি। আব্দুল, আব্দুল! জি হুজুর। সঙ্গে সঙ্গে এই উত্তরটা এলো। আশ্চর্য, মনে হলো আব্দুল মানুষ না যন্ত্র। আব্দুল এসে দরজায় দাঁড়ালো। তোমার মেশো বলল, এই যে আব্দুল, আমরা এই জানলাগুলো কিছুতেই বন্ধ করতে পারছি না, একবার দেখো তো। জি হুজুর। আমি টর্চটা জ্বালিয়ে আব্দুলের মুখের ওপরে রেখেছিলাম। মনে হলো আব্দুলের দুটো চোখ যেন জ্বলে উঠল। আব্দুল একটা একটা করে সব জানলাগুলো বন্ধ করে দিল। তারপর আর 1 মিনিটও দাঁড়ালো না, সেলাম করে বাইরে চলে গেল। দরজা বন্ধ করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। না, জানলাগুলো আর খুলে গেল না। কই, জানলাগুলো তো আর খুলে যাচ্ছে না। তার মানে আমরাই বোধহয় জানলাগুলো ঠিকমতো বন্ধ করতে পারছিলাম না। সত্যি, কত মিথ্যা কারণে আমরা ভয় পাই, কত অল্পে। সেটাই আবার প্রমাণিত হলো। হা 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 হা। রাত্রে আর কোনো অসুবিধা হলো না। পরের দিন দুপুরবেলা আব্দুলকে দেখলাম। সাধারণত দিনের বেলায় সে নিজের ডেরায় চলে যায়, পাহারা দিতে আসে সন্ধেবেলা। কিন্তু সেদিন দুপুরে বের হওয়ার মুখে দেখলাম আব্দুল চারদিকে ঘুরছে। তোমার মেশো পোস্ট অফিসে গিয়েছিল খাম পোস্টকার্ড কিনতে। আশেপাশে এমন কেউ নেই যাদের সঙ্গে আলাপ করতে পারি, চারদিকেই তো বস্তি। আমি জিজ্ঞেস করলাম আব্দুলকে, কি খুঁজছো আব্দুল? হ্যাঁ, একটা চিজ খুঁজছি ম্যাম সাহেব। অনেক দিন আগে হারিয়েছিলাম, কিন্তু কোথায় হারিয়েছিলাম ঠিক মনে পড়ছে না। কেমন যেন একটু চমকে উঠে নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে যে কথাগুলো বলল আব্দুল, এবং উত্তর দিয়ে আর দাঁড়ালো না। আস্তে আস্তে বস্তির দিকে এগিয়ে গেল। যা বাবা, উত্তর দিয়েই চলে গেল। ভাবলাম আব্দুলকে ওর পুরনো সংসার, পরিবারের লোকজন সম্বন্ধে একটু জিজ্ঞাসা করব, কিন্তু ও তো সেই সুযোগই দিল না। কি খুঁজছে আব্দুল সে কথাও তো ঠিকভাবে বলল না, কেমন একটা দুর্বোধ্য উত্তর দিয়ে গেল। উফ, এদিকে উনি এখনো আসছেন না, কি যে করি। যাই, জানলাগুলো গিয়ে দেখি বরং কোনো কারসাজি আছে কিনা। কাল রাতে বন্ধ করতে গিয়ে যা নাকানি চোবানি খেতে হয়েছিল। জানলাগুলো দিনের আলোয় পরীক্ষা করে দেখলাম, কলকবজার বিশেষ কোনো কারসাজি নেই। অথচ রাত্রে কেন যে বন্ধ করতে পারলাম না। দিনের বেলা কোনো গোলমাল নেই, কিন্তু রাত হলেই যেন গা ছমছম করে। মনে হয় আমি আর তোমার মেশো ছাড়া তৃতীয় আর এক সত্তার আবির্ভাব হয়। তাকে চোখে দেখা যায় না, কিন্তু তার কার্যকলাপের মধ্য দিয়ে সে নিজেকে ধরা দেয়। এই খাট সরানো, জানলাগুলো আচমকা খুলে যাওয়া, এসব কিন্তু মোটেই স্বাভাবিক বলে মনে হয় না। তোমার মেশো ফিরে আসতে আব্দুলের জিনিস খোঁজার কথাটা বললাম। ওহ, তুমি এসে গেছো? এত দেরি হলো কেন? আমি এখানে একা একা। আরে অচেনা জায়গা, পোস্ট অফিসটা খুঁজে পেতে একটু সময় লাগলো। কেন? আর তুমি হঠাৎ জানালা পর্যবেক্ষণ করছো কেন? কি আর করব,
এখানে একা একা কার সাথেই বা কথা বলবো। তখন আব্দুলের সাথে কথা বলতে গেলাম। ও আচ্ছা শোনো, তোমাকে না আব্দুলের ব্যাপারে কিছু বলার আছে। আব্দুলের ব্যাপারে? কেন, সে আবার কি করলো? আমি সবটা বললাম, কিন্তু উনি কথাটার ওপর একেবারেই গুরুত্ব আরোপ করলেন না। বলল, ওসব নিয়ে মাথা ঘামাবার কোনো মানে হয় না অমিয়া। হয়তো ওর পকেট থেকে কিছু পড়ে গেছে, তাই খুঁজছিল। জানো, আমার না আর এখানে ভালো লাগছে না। কেন? তোমার শরীরের তো উন্নতিই হয়েছে, পেটের ব্যথাটাও আর নেই, খিদেও হচ্ছে। এ বাড়িটা আমার একদম ভালো লাগছে না। কেন, বাড়ির কি দোষ হলো? কি দোষ তা তুমি জানো। ওসব তোমার মনের ভুল, আমি ওসব মোটেই ভাবছি না। কিন্তু আর কোনো কিন্তু না, এসব ব্যাপারে চিন্তা করা বন্ধ করো। কিন্তু কয়েকদিন পরেই ভাববার যথেষ্ট কারণ ঘটল, তোমার মেশো আর আমার দুজনেরই। সেদিন বিকেল থেকে বৃষ্টি আরম্ভ হলো, অসময়ের বৃষ্টি। বুঝতে পারলাম এই বৃষ্টির পরই শীতের তীব্রতা বাড়বে। দুটো বিলিতি কম্বল ছিল, তাতে সে শীত আটকাবে না। মাঝরাতে ঘুম ভেঙে গেল। মনে হলো ঘরের মধ্যে খুটখুট শব্দ, কি যেন বুট পরে পায়চারি করছে একদিক থেকে আর একদিক। উঠে বসলাম, তোমার মেশো ঘুমে অচেতন। কি শব্দ হচ্ছে দেখি, টর্চটা কোথায়? এই তো। না তো, কোথাও তো কেউ নেই। তাহলে খুটখুট শব্দটা কিসের? ইঁদুরের উৎপাত নয় তো? আমাদের গড়পাড়ের বাড়ির মতো, সেখানে তো বিড়ালের চেয়েও বড় সাইজের ইঁদুর ঘুরে বেড়াতো। কিন্তু আমার তো এখন একটু বাথরুম যেতে হবে। এদিকে আবার এই মহাশয় তো ঘুমিয়ে কাদা। উফ, না, নিজেই উঠে পড়ি। বাথরুমের দরজা খুলে টর্চ জেলে এধার ওধার দেখে নিলাম। কোণের দিকে আলো পড়তেই চিৎকার করে উঠলাম। একেবারে দেয়াল ঘেঁষে একটি নরকঙ্কাল। বললে বিশ্বাস করবে না, জীবন্ত নরকঙ্কাল। দুটো হাত প্রসারিত করে আমাকে ডাকছে। শুধু ডাকা নয়, কল কল করে হাসি, অদ্ভুত মারাত্মক হাসি। তার শব্দে শরীরের সমস্ত রক্ত পলকে যেন জমাট বেঁধে যায়। আর আমার জ্ঞান ছিল না। বাথরুমের দরজার কাছে মূর্ছিত হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান হলো, দেখলাম খাটের ওপর শুয়ে আছি। সকাল হয়েছে। তোমার মেশো উদ্বিগ্ন মুখে পাশে বসে। একটু পরেই তোমার মেশো বলল, অমিয়া, অমিয়া, এখন কেমন বোধ করছো? ঠিক আছে। কি হয়েছিল তোমার? অমনভাবে বাথরুমের সামনে পড়ে গেলে কি করে? আমাকে ডাকুনি বা কেন? জানো জানো কাল রাতে, মাগো কি বিভৎস! আমি কি হয়েছিল সবটা বললাম। না না, আমি আর এখানে থাকবো না। তুমি এখনই চলো এখান থেকে। শান্ত হও, শান্ত হও। তুমি একটু সুস্থ বোধ করলেই আমরা বেরিয়ে পড়ব। কি আশ্চর্য, কাল রাত থেকে কতবার যে আব্দুলকে ডেকেছি ডাক্তারের কাছে পাঠাবো বলে, কিন্তু সে নিখোঁজ। অবশেষে পাশের বস্তির এক ছোকরাকে ডাক্তার আনতে পাঠিয়েছি। ওই ডাক্তারবাবু এলেন বলে। উনি একটু দেখে নিক, তারপরই আমরা বেরিয়ে পড়ব। তুমি চিন্তা করো না। একটু পরেই বাইরে মোটরের শব্দ হলো। এক বৃদ্ধ বাঙালি ডাক্তার ঘরে ঢুকলেন। আসুন ডাক্তারবাবু, আসুন। এই যে আমার স্ত্রী, কাল রাতে অজ্ঞান হয়ে বাথরুমের সামনে পড়ে গিয়েছিলেন। ও অজ্ঞান তো এমনি হয়নি, ও অমন বিভৎস। উফ! কি দেখেছিলেন? যদি একটু পরিষ্কার করে বলেন।
কাল রাতে একটু খুটখুট শব্দে গত রাতের এবং বিগত কয়েক রাতের ঘটনা ডাক্তারবাবুকে সবটা খুলে বললাম। সব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে উনি বললেন, বুঝতে পারছি। আমরা আপনার দাদুকে এই জমিতে বাড়ি করতে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। কেন? এই জমিতে কি আছে? এই জমিতে একটা কবর ছিল, কবরের ওপর কেউ বাড়ি করে না। আপনার দাদুও এ বাড়িতে বেশি দিন টিকতে পারেনি। তাই নাকি? এসব কথা তো জানতাম না। আরও একটা কথা, আব্দুল বলে একটা লোক পাহারা দিত, তাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আব্দুল? পুরো নাম কি? আব্দুল রিজভী। সে কি? এখানে আব্দুল রিজভির তো কবর ছিল। সে মারা গেছে আজ ৮০ বছরের ওপর। কিন্তু সে যে অনেকগুলো সার্টিফিকেট দেখালো। ওই সার্টিফিকেটের তারিখগুলো দেখেছেন? কবেকার লেখা? না, তারিখগুলো সেদিন তাড়াহুড়ো ও পরিশ্রান্ত হওয়ার দরুন সেভাবে খেয়াল করিনি। কিন্তু কাগজগুলো কেমন যেন হলুদ হলুদ পুরনো গোছের ছিল। তার মানে আব্দুল আমায়... আজ্ঞে হ্যাঁ, আব্দুল আপনাকে প্রায় ৮০-৮৫ বছরের পুরনো কাগজগুলোই দেখিয়েছিল। নিয়তি বলুন আর কোইন্সিডেন্সই বলুন, সেগুলো আপনি ভালো করে দেখতেই পারেননি। তাহলে তো আর ঘটনা এত দূর এগোতোই না, তাই নয় কি? সেই দিনই আমরা ট্রেন ধরে পরের দিন কলকাতা ফিরে এসেছিলাম। এখনো মাঝে মাঝে ভাবি, দুটো প্রশ্নের উত্তর কিছুতেই পাই না। কোন দুটো প্রশ্ন মাসিমণি? ঘুরে ঘুরে কি খুঁজছিল আব্দুল রিজভী? নিজের কবর? আর সে রাতে ওভাবে বাথরুমে কঙ্কাল মূর্তি কেন দেখালো? আমাদের তাড়াবার জন্যই কি? এতক্ষণ গল্প বলে অমিয়া মাসি কেমন যেন ভাবুকের মতো দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। আমি বুঝতে পারছিলাম না এই প্রশ্নটা মাসিমণি কি আমাকে করলো, নাকি নিজেই নিজের মনের মধ্যে উত্তর খুঁজে চলেছে। আপনারা এতক্ষণ শুনছিলেন রাতের প্রহরী, লেখক শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়। গল্পের বিভিন্ন চরিত্রে কথক অর্থাৎ অমিয়া মাসি, শর্মিলা গুপ্ত ভায়া, পৌলমী পৌশিয়া, নিরুপম, জয়জিৎ, ভিভান্ত ও গল্পের সূত্রধর আমি অর্থাৎ আপনাদের পৌলমী। শুনতে থাকুন আরও ভালো ভালো গল্প। আর অবশ্যই আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিন, তাহলে আরও ভালো ভালো ভুতুড়ে গল্প আপনাদের শোনাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্লিজ কমেন্ট করবেন জানা অজানার মাঝে।